লেখিকা সুস্মিতা রায়চৌধুরীর উপহার। সোফার এই কুশন কভারগুলো কোথা থেকে কেনা দিদি ভাই? সুতোর কাজগুলো কি সুন্দর, একদম অন্যরকম। এই সোফাতে বসে আমার যতগুলো ছবি তোলা হয়েছে তা দেখে আমার সহকর্মীরা তো আমার থেকে বেশি কুশন কভারগুলোর প্রশংসা করেছে। মিমির জিজ্ঞাসু মুখের দিকে স্নেহশীল দৃষ্টি দিয়ে লিপি বলল, এই তো আমাদের পাড়ার মোড়ের দোকান থেকে। ও তাই? পাড়ার দোকানে এত ভালো কুশন কভার পাওয়া যায়? আমি কালকেই একবার যাব। এবার লিপি একটু বিব্রত হয়ে বলল, না মানে একদম একই জিনিস হয়তো পাবি না। আসলে সাদা প্লেন কভারগুলো কিনে এনে সুতোর কাজগুলো আমি করেছি। এবার মিমি অবাক হয়ে তাকালো লিপির দিকে। কি দারুণ হাতের কাজ গো তোমার দিদি ভাই, তাই কাজগুলো একদম অন্যরকম। তুমি কি আগে কোথাও সেলাই শিখতে? হ্যাঁ রে, আমাদের একদম পাশের বাড়িতে একজন সেলাইয়ের দিদিমণি থাকতেন, স্কুলে শেখাতেন। ওনার কাছেই শিখেছি, কাটিং স্টিচিং সব শিখেছিলাম। ছোট থেকে ভালোবাসতাম হাতের কাজ করতে। পড়াশোনায় আমি তেমন ভালো ছিলাম না রে। আমাদের তো নিজের সেলাই মেশিন ছিল না। আমাদের অর্থনৈতিক অবস্থাও তো অত ভালো নয়, জানিস তো। দিদিমণির সেলাই মেশিনে কিছু কাজ করতাম, পাড়ার দোকানে দিতাম। ইচ্ছে ছিল পয়সা জমিয়ে নিজের একটা সেলাই মেশিন কিনে কাজ শুরু করব, কিন্তু তার মধ্যেই তো বিয়ে হয়ে গেল। এবার মিমি নিজের ভ্রু দুটো ঈষৎ কুঞ্চিত করে লিপির দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়ে গেছে তো কি, এখানেই সেলাই মেশিনে কাজ শুরু করতে পারতে। তোমার বাপের বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়। লিপি এবার নিজের মুখের বিষণ্ণতাটুকু আড়াল করে মুখে একটু হালকা হাসি এনে বলল, ছাড় ও সব কথা, তোর আজ অফিসের ছুটি, তুই একটু রেস্ট কর, আমি চা করি। লিপির চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে মিমি ভাবতে থাকলো, সত্যি মানুষকে বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না তার কত গুণ। কিছুদিন হলো বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে সে। ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে সবকিছু মিলিয়ে বিয়ে হয়েছে তাদের। মিমি এক কেন্দ্রীয় সরকারি দপ্তরে পদস্থ অফিসার। মিমির বর প্রবাল বহুজাতিক সংস্থায় মার্কেটিংয়ের কাজ করে। শ্বশুর বাড়িতে লোকজন বলতে সে আর তার বর প্রবাল, শ্বশুর শাশুড়ি এবং প্রবালের দাদা মানে তার ভাসুর শৈবাল এবং তার স্ত্রী লিপি। অবশ্য তার এক ছোট ননদ আছে রিক্তা, তবে তার বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়ি আসা থেকে মিমি দেখছে তার শ্বশুর শাশুড়ি বেশ রাশভারী মানুষ। শ্বশুর মশাই পেশায় আইনজীবী, এখনও প্রতিদিন কোর্টে যান। শাশুড়িমা বেশিরভাগ সময়টাই ঠাকুর দেবতা পূজা অর্চনা আর আত্মীয় পরিজনদের সাথে ফোনে ব্যস্ত থাকেন। এই সংসারের পুরো দায়িত্বটাই প্রায় তার বড় যা লিপির ওপরে। বিয়ে হয়ে এই বাড়িতে আসার প্রথম দিন থেকেই তার বড় যা লিপিকে বেশ ভালো লেগে গিয়েছিল মিমির। মিমি তার বাবা মার একমাত্র সন্তান, তাই দিদি দাদা ভাই বোন কেউ ছিল না তার। দিদির অভাবটা অনেকটাই পূরণ করে দিয়েছে তার বড় যা। প্রতিদিনই অফিস যাওয়ার সময় খেতে বসে সে দেখতে পায় তার কোনো না কোনো পছন্দের পদ রান্না হয়েছে। কি করে যে লিপি তার পছন্দগুলো এভাবে জেনে যায় মিমি বুঝতেও পারে না, কিন্তু খুব খুব খুশি হয়। মিমি লক্ষ্য করেছে লিপির মুখে হাসিটা সব সময় থাকে। আসলে মিমির মনে হয় যে লিপি তার না পাওয়া অপ্রাপ্তিগুলোকে তার হাসি দিয়ে ঢেকে রাখে। আজ প্রায় 5 বছর বিয়ে হওয়ার পরও লিপির এখনো সন্তান হয়নি। শাশুড়িকে ফোনে আত্মীয়দের কাছে এই নিয়ে আক্ষেপ করতে শুনেছে মিমি। বড় ভাসুর শৈবালের উপার্জনও খুব একটা বেশি নয়, একটা ছোট বেসরকারি সংস্থায় কাজ করে, তাই লিপি সংসারে পরিশ্রম করে সবটুকু পূরণ করার চেষ্টা করে, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা কেউই তার মুখে হাসি ফোটানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। ভাসুর শৈবাল মানুষটা অবশ্য খারাপ নয়, তবে খুব শান্ত চুপচাপ। কোনো কিছুর প্রতিবাদ করার বা নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক জোর তার নেই। মিমি আজ অফিসের জন্য একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। বেশ সুন্দর করে সেজেছে সে। আজ তার এক সহকর্মীর জন্মদিন। অফিসে যাওয়ার আগে একটা গিফট কিনে নিয়ে অফিসে ঢুকবে। শাড়ির সাথে ম্যাচ করে একটা ব্যাগ নিল। এই ব্যাগটা তাকে বিয়েতে তার বড় যা লিপি দিয়েছে, খুব সুন্দর দেখতে। বেরোনোর মুখেই লিপি বলল, মিমি ব্যাগটা তোর পছন্দ হয়েছে? তুই নিয়ে যাচ্ছিস অফিস? হ্যাঁ দিদি ভাই, ব্যাগটা খুব সুন্দর দেখতে, আজ অফিসে একটা অনুষ্ঠান আছে তাই নিয়ে যাচ্ছি। লিপি এবার একটু ইতস্তত করে গলার স্বরটা একদম নিচে নামিয়ে মিমির কাছে এসে বলল,
আসলে তোর বিয়েতে একটা সোনার জিনিস উপহার দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু শাশুড়ি মা বললেন তোমার অত খরচ করার দরকার নেই, বাড়ি থেকে যে সোনার জিনিস দেওয়া হবে তার মধ্যে থেকেই একটা দিও। তাই আমি নিজে হাতে ব্যাগটা বানিয়ে দিলাম। মেশিন সেলাইয়ের কাজটা সামনের দোকান থেকে করিয়ে নিয়েছি। ভাবছিলাম তোর পছন্দ হবে কি না, তুই কত কত দামি উপহার পেয়েছিস। এবার মিমি আবেগের সুরে বলল, কি বলছো দিদি ভাই, পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি সারাদিন এত কাজ, তারপর বিয়ে বাড়ির কাজ সামলে এত সূক্ষ্ম কাজ করার সময় কোথায় পেলে? এবার লিপি বেশ প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে বলল, দিনের বেলা তো সময় পাইনি রে, ওই রাত্রিবেলা বসে করেছি। তোর পছন্দ হয়েছে শুনে আমার খুব ভালো লাগলো, আমার পরিশ্রম সার্থক। এবার নিজের অজান্তে মিমির চোখের কোণ দুটো ভিজে গেল। লিপির হাত দুটো ধরে বলল, বিশ্বাস কর দিদি ভাই, আমি বিয়েতে যত উপহার পেয়েছি তার মধ্যে এটা হলো সবচেয়ে সেরা উপহার। এত ভালোবাসা, পরিশ্রম, যত্ন, আবেগ দিয়ে আমাকে কেউ উপহার দেয়নি। এই উপহারের কাছে সোনা, রূপো, এমনকি হিরেও তুচ্ছ। আমি এগোই, তুমি সময় মতো খাওয়া দাওয়া করো। অফিস যাওয়ার পথে গাড়িতে উঠে মিমি তার ছোটবেলার কথা ভাবতে লাগলো। খুব ছোট থেকেই সে কারণে অকারণে খুব দামি দামি উপহার পেয়ে এসেছে। মা ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপদস্থ কর্মী, ব্যাংক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল গভীরভাবে। বাবা একটা কলেজে পড়াতো, ছাত্রছাত্রী নিয়েই বেশি সময় কেটে যেত। মাও ব্যাংকের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, কেউই মিমিকে বেশি সময় দিয়ে উঠতে পারতো না। আর সেই সময় দিতে না পারাটা তারা পূরণ করত দামি দামি উপহার দিয়ে। জন্মদিনে কোনো বড় হোটেলে বড় পার্টি দিয়ে। ছোটবেলায় খুব রাগ হতো মিমির, বলতে ইচ্ছে করতো বাবা মায়ের সঙ্গের পরিবর্তে দামি উপহার চায় না সে, কিন্তু বড় হয়ে আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল। সে দেখতো বাবার ছাত্রছাত্রীরা বাবার ওপর কতটা নির্ভর করে। মা কর্মীদের দাবি দাওয়া নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে ভালো কথাবার্তা বলে, তাদের কাজের গুরুত্ব বুঝে নিজেকেও পড়াশোনার মধ্যে ব্যস্ত করে নিয়েছিল। তার বিয়েতেও মা বাবা উপহার দেওয়াতে কোনো কসুর করেননি। শুধু তাকে কেন, তার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন, শ্বশুর শাশুড়ি ননদ আত্মীয় পরিজন প্রত্যেককেই দামি দামি নমস্কারী ননদ পুটলি পাঠিয়েছিল। সেই সমস্ত উপহার আত্মীয়দের হাতে তুলে দিতে দিতে তার শাশুড়ি ননদকে বলতে শুনেছে, নাও গো, সুদে আসলে শোধ করে দিলাম, দুবারেরটা একবারে। এত দামি দামি নমস্কারই তো কোনো বউয়ের বাপের বাড়ি থেকে আজ অবধি আসেনি। মিমি লক্ষ্য করেছে লিপি আর তার বাপের বাড়ির লোকজনের মুখ তখন অপমানে কালো হয়ে গিয়েছিল। সেদিন সে বলতে চেয়েও পারেনি যে তার বাবা মার একমাত্র সন্তান সে, তাদের আছে তাই দিয়েছে। দরিদ্রতা কোনো অপরাধ নয়, দরিদ্রতার জন্য কাউকে অপমান করাটাই বরং অন্যায়। অফিসে বসে ফাইল নিয়ে নাড়াচাড়া করতে করতে মিমি ভাবে, সত্যি যদি দিদিভাইকে খুশি করার জন্য সে যদি কিছু করতে পারত। আজকাল লিপির জন্য কিছু করার মন থেকে বেশ একটা তাগিদ অনুভব করে মিমি। রাত্রে শোবার সময় মিমি প্রবালকে বলল, দিদিভাইয়ের হাতের কাজ না খুব সুন্দর, খুব সুন্দর সেলাই করে। আজ অফিসের সকলে কত প্রশংসা করছিল ব্যাগটার, অনেকে তো অর্ডারও দিতে চাইছিল। আসলে বাড়িতে একটা সেলাই মেশিন আর একটু ব্যবস্থা করে দিতে পারলে দিদিভাই বাড়ি থেকে কাজ করতে পারে। কাটিং, স্টিচিং দিদিভাই সব জানে, ভালো ব্লাউজও বানাতে পারে। আর আজকাল তো এসবের খুব চাহিদা। প্রবাল বেশ গম্ভীর মুখে বলল, কেন, বৌদির কি বাড়িতে খাওয়া পড়ার অভাব আছে যে সেলাই করে উপার্জন করতে হবে? শুধুমাত্র অভাব থাকলে কি অর্থ উপার্জন করতে হয়? অভাব তো আমারও নেই, কোনো দিন ছিল না, তাও আমি চাকরি করি। দিদিভাই সেলাইয়ের কাজটা ভালো করে করতে পারলে খুশি হয়। যে কোনো শিল্পী, সৃজনশীল মানুষ তো তার সৃষ্টির মাধ্যমে আনন্দ পায়। তার সাথে যদি একটু অর্থ হাতে আসে ক্ষতি কি? হাত খরচের জন্য তো অন্তত অন্যের কাছে হাত পাততে হবে না। তুমি একবার এ ব্যাপারে মা বাবার সঙ্গে কথা বলে দেখো না। এবার প্রবাল খুব জোরে হেসে উঠল। সূচি শিল্প নাকি আবার শিল্প, তার আবার সৃষ্টি। মা বাবা এসব ব্যাপারে একেবারেই মত দেবেন না, আমি নিশ্চিত। আর তুমি এখন রাত্রিবেলা এসব কথা বলে সময় নষ্ট করো না। শোনো না, আমার এই অ্যাসাইনমেন্টটা পুরো হলে, টার্গেট ফুলফিল করতে পারলে আমরা ফরেন ট্রিপে যাব। তুমি কোথায় যেতে চাও বলো? আমার অবশ্য, প্রবালকে মাঝপথে থামিয়ে দিয়ে মিমি বলল, আমি বড্ড ক্লান্ত, ঘুম পাচ্ছে, পরে কথা বলবো এ ব্যাপারে। মিমির বুঝতে অসুবিধা হলো না যে প্রবাল আসলে একজন আত্মকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষী মানুষ। পৃথিবীতে আসলে কিছু মানুষ থাকে যারা নিজের কথা ছাড়া আর কিছু ভাবতে পারে না। অন্যের ভালো লাগা খারাপ লাগা বোঝার মতো সূক্ষ্মতা বোধ তাদের থাকে না।
এরপর দুর্গাপুজোর আগে তার ছোট ননদ রিক্তা আর তার বর এলো পুজোর উপহার দিতে। মিমি লক্ষ্য করলো রিক্তা তার জন্য একটা বেশ দামি বালুচরী শাড়ি এনেছে। তার শাশুড়ি মায়ের শাড়িটাও বেশ দামি, শুধু লিপির শাড়িটা হালকা রঙের একটা কম দামি হ্যান্ডলুম শাড়ি। সকলকে উপহার দিয়ে দেওয়ার পর রিক্তা লিপির হাতে শাড়িটা দিয়ে বলল, বড় বৌদি, তুমি তো বিশেষ বাইরে কোথাও যাও না, তাই তোমার জন্য হালকা শাড়ি একটা কিনলাম। এবারে আসলে খরচটা একটু বেশি হয়েছে। ছোট বৌদি আসলে মাঝে মধ্যেই অফিসের পার্টিতে অনুষ্ঠানে যায়। ওর বাপের বাড়ি আত্মীয় পরিজন খুব ধনী, তাই ওর জন্য বালুচরীটা নিলাম। লিপি হাসি মুখে বলল, না না, ঠিক আছে, তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি। মিমি দেখল বাড়ির সব মানুষই চুপচাপ, কেউ এ ঘটনার কোনো প্রতিবাদ করলো না। অথচ এই উপহার দেওয়ার মাধ্যমে এই সংসারে লিপির অবস্থানটা ঠিক কোথায় সেটা বুঝিয়ে দিল রিক্তা। এবার বেশ বিরক্ত হয়ে মিমি বলল, রিক্তা, কিছু মনে করো না, তুমি আমার থেকে ছোট, আমি তোমার বৌদি হই, তাই বলছি। দিদিভাই তো আমার চেয়ে বড়, আর এ সংসারে দিদিভাইয়ের অবদান আমার থেকে অনেক বেশি, তাই দামি শাড়িটা তোমার দিদিভাইকে দেওয়া উচিত। আর দিদিভাই অফিসের পার্টিতে অনুষ্ঠানে যায় না তো কি হয়েছে, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর অনুষ্ঠানে তো যায়। মিমির এই প্রতিবাদ সকলের কাছে অপ্রত্যাশিত ছিল। হঠাৎই পরিবেশটা ভারী হয়ে উঠল। সেটা হালকা করতেই লিপি বলল, আরে না না, আমি তো হালকা শাড়ি একটু পছন্দ করি। রিক্তা তো জানে, সেজন্যই কিনেছে। আর মিমি, তোদের বাড়ি থেকে তো কত দামি শাড়ি পাঠিয়েছে, আমার তো এখনো সেটাও পরা হয়নি। মিমি বুঝলো পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের হাজার খারাপ লাগলেও, অনেক কষ্ট হলেও তারা মুখ ফুটে কিছু বলবে না। এর কিছুদিন পরেই এলো লিপির জন্মদিন। যদিও এই বাড়িতে লিপির জন্মদিন কোনোদিন পালন করা হয় না, কেউ মনে রাখার প্রয়োজন বোধ করে না। সকালের সমস্ত কাজ গুছিয়ে সকলে অফিসে বেরিয়ে গেলে লিপি তার বাপের বাড়িতে যায়। দুপুরবেলা মায়ের হাতে রান্না খাওয়া দাওয়া করে আবার বিকেলে সকলে ফেরার আগেই ফিরে আসে। বিয়ের পর থেকে এমনটাই হয়ে আসছে। এটুকু খবর সে পরিবারের সব সদস্যের সাথে কথা বলেই পেয়ে গেছে। শাশুড়িমা অবশ্য নিয়ম করে প্রতি বছরই তার দুই ছেলের জন্মদিন পালন করেন। মেয়ের জন্মদিনের অনেক আগে থেকে মেয়ের জন্য উপহার হিসেবে দামি শাড়ি, মুক্তোর সেট সব আসে। শুধু বৌমার জন্মদিনটা শ্বশুর এবং শাশুড়ি মা দুজনেই ভুলে যান। মিমি জানে এবারও তার ব্যতিক্রম হবে না। বাড়ির সকলে খুব মনে করে লিপির জন্মদিনটা ভুলে যাবে। মিমি মনে মনে ভাবে তার বয়স যত বাড়ছে সে তত বেশি করে মানুষ চিনতে শিখছে। সত্যি তাই হলো। কোনো পরিবর্তন হলো না লিপির জন্মদিনের দিন লিপিতে। সকালে মায়ের কাছে কাটিয়ে বিকেল বেলায় ফিরে এলো লিপি তার বাপের বাড়ি থেকে। কিন্তু সন্ধেবেলা মিমি অফিস থেকে ফিরল হাতে বড় কেকের একটা প্যাকেট নিয়ে। সাথে ড্রাইভার নামিয়ে দিয়ে গেল আরও একটি বড় প্যাকেট। প্যাকেটগুলো দেখে মিমির শাশুড়িমা বললেন, এত কিছু কি নিয়ে এসেছো মিমি? সারা মুখে একটা সুন্দর হাসি ছড়িয়ে দিয়ে মিমি বলল, দিদিভাইয়ের জন্মদিনের উপহার। কেকটা দিদিভাই সন্ধেবেলা কাটবে, আর আজকে রাত্রে রান্না দিদিভাইকে করতে হবে না। আমি সকলের জন্য অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই প্যাকেটটাই আছে দিদিভাইয়ের জন্মদিনের বিশেষ উপহার, একটা আধুনিক ডিজাইনের সেলাই মেশিন। এরপর মিমি প্যাকেটটা খুলতে খুলতে গলার স্বরটা একটু উঁচু করে বলল, দিদিভাই রান্নাঘর থেকে বেরিয়ে এসো, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। লিপি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কি এনেছিস এত সব? শুধু শুধু কত টাকা খরচ করেছিস? তারপর সেলাই মেশিনটার দিকে তাকিয়ে লিপির মুখটা হঠাৎ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তারপর নিজেকে তাড়াতাড়ি সংবরণ করে নিয়ে বলল, এ তো অনেক দামি মেশিন রে, এতগুলো টাকা খরচ করলি কেন বলতো? মিমি এবার লিপির খুব কাছে গিয়ে বেশ আন্তরিকভাবে বলল, দিদি ভাই, দামি মানুষের জন্য দামি উপহার। যদিও এমন কিছু দামি নয়, এটা হলো তোমার স্বপ্ন পূরণের কান্ডারি। অনেকদিন আগে তুমি যে স্বপ্নটা দেখেছিলে এবার সেটা পূরণ করবে। আর আমি শুধু মেশিন নিয়ে আসিনি, সাথে বেশ কিছু অর্ডারও এনেছি। আমার সহকর্মীরা দিয়েছে, তুমি বানিয়ে দেবে, তারা পেমেন্ট করবে। কয়েকজন তো আমাকে অ্যাডভান্স পেমেন্টও করতে চাইছিল। তোমার জন্মদিনে উপহারের মাধ্যমে আজ তোমার নতুন আরেকটা জন্ম হবে। তোমার শৈল্পিক সত্তার বিকাশ ঘটবে। অন্য আরেকটা লিপিকে পাবো আমরা। এবার মিমির শাশুড়িমা বেশ রেগে গিয়ে গলার স্বর চড়িয়ে বললেন, খুব ভালো ভালো কথা বলছে মিমি। তা লিপি যদি সারাদিন সেলাই নিয়ে ব্যস্ত থাকে,
তাহলে সংসারটা চলবে কি করে? রান্না বান্না কে করবে? মিমি এবার খুব শান্ত গলায় বলল, সেরকম হলে একটা রান্নার লোক রাখা হবে মা, উপার্জন তো সকলেই করছে। এবার মিমির শাশুড়ি আবার বেশ বিরক্ত হয়ে বললেন, তোমার বোধহয় জানা নেই এ বাড়িতে কেউ রান্নার লোকের হাতে রান্না খায় না। মিমি বলল, তাহলে দিদি ভাইকে সাহায্য করার জন্য একজন থাকুক, যে কুটনো কুটে দেবে, বাকি রান্নাঘরের কাজগুলো করে দেবে, আর যতটা সম্ভব আমি সাহায্য করব। কিন্তু সকলের ইচ্ছা পূরণ করতে করতে, সকলকে ভালো রাখতে রাখতে দিদি ভাইয়ের স্বপ্নটা চিরকাল অপূর্ণই থেকে যাবে। সেটা তো হয় না মা। সকলকে ভালো রাখার জন্য নিজেরও তো ভালো থাকাটা দরকার। আর সকলকে একসাথে থাকতে গেলে কাজের দায়িত্ব সকলকেই ভাগ করে নিতে হবে। এবার লিপি তাড়াতাড়ি বলল, না না, আমি সংসারের সব কাজ করে সময় পেলে তবেই করব, আর না হয় রাত্রিবেলা করব। এবার মিমি বলল, আত্মত্যাগ ভালো দিদি ভাই, কিন্তু সেটার একটা সীমা থাকা দরকার। সংসারের জন্য সবটুকু নিঃশেষ করে দিলেও তুমি মহান হয়ে যাবে না, আবার নিজের কথা ভাবলেও তুমি স্বার্থপর হয়ে যাবে না। নিজের ভালো থাকার চেষ্টাটা তোমাকে নিজেকেই করতে হবে, তাই আর কোনো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস নয়। আমার উপহারে তুমি সদ্ব্যবহার করবে। এবার লিপির চোখের জল হঠাৎই অবাধ্য হয়ে উঠল। সে মিমির হাত দুটো ধরে বলল, তুই আমার জন্য এত ভাবিস? কেন ভাববো না দিদি ভাই? আমার যদি একটা নিজের দিদি থাকতো, আমি কি তার জন্য করতাম না? সব সময় রক্তের সম্পর্ক কি বড় হয়? তুমি কি আমাকে নিজের বোনের থেকে কম ভালোবাসো? লিপি চোখের জল মুছে মিমিকে জড়িয়ে ধরলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।